আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও ২৪ মৃত্যু, উপসর্গে মানিকগঞ্জে এক ছাত্রীর প্রাণহানি। স্কুল বন্ধের পরিস্থিতি হয়নি বললেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দরে পরীক্ষা শনিবার থেকে। অরেঞ্জের প্রতারিত গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত। প্রতারণার মামলায় ইভ্যালির রাসেলের রিমান্ড ও জামিন নামঞ্জুর। সমস্যা দীর্ঘায়িত হলে চরমপন্থায় ঝুঁকবে রোহিঙ্গারা, ঝুঁকিপূর্ণ হবে পুরো অঞ্চল বললেন প্রধানমন্ত্রী। ৮০% মানুষকে টিকার আওতায় আনার আশাবাদ। জনগণ চাইলে খালেদা জিয়াকে বিদেশ যেতে দেয়া হবে বললেন আইনমন্ত্রী। এক দফা দাবিতে মাঠে নামার তাগিদ গয়েশ্বরচন্দ্র রায়ের। চাকুরি নামক সোনার হরিণ থেকে বঞ্চিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২/৩ শিক্ষার্থী। বিআইডিএস জরিপের তথ্য। প্রশ্ন উঠেছে পড়ালেখার মান নিয়ে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ২৪ জন। এ নিয়ে মোট মারা গেছেন ২৭,৩৩৭ জন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবারের তুলনায় মৃত্যুর সংখ্যা ১২ জন কম। ২৪,৮২০টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১,১৪৪ জন। মোট শনাক্ত ১৫,৪৮,৩২০ জন। নতুন ১,৬৫৩ জন সহ এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,০৭,৭৮৯ জন। মৃত্যুর হার ১.৭৭%, শনাক্ত ৪.৬১ এবং সুস্থতার হার ৯৭.৩৮%। সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রামে ৬ জন। রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে গত একদিনে করোনায় কেউ মারা যাননি। এদিকে করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকায় আনার পথে মারা যায় শহরের সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সুবর্ণা ইসলাম ওরফে রোদেলা। শ্রেণীতে তার রোল নম্বর ছিল ১। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজু খানম বলেন, মেয়েটি ১৫ সেপ্টেম্বর সর্বশেষ স্কুলে এসেছিল। তখন তার শরীরে কোনো সমস্যা ছিল না। গত ৩ দিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকরা জানান তার ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়। রক্তে অক্সিজেনের মাত্রাও খুব কম ছিল। অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। ওই ছাত্রীর করোনার নমুনা এখনও পরীক্ষা করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ১০ম শ্রেণীর এক ছাত্রী করোনা শনাক্ত হয়। শনিবার থেকে বুধবার পর্যন্ত ওই শ্রেণীর পাঠদান বন্ধ রাখা হয়। এরপর একই শ্রেণীর ৫৮ শিক্ষার্থীর করোনা পরীক্ষায় কারো করোনা পজিটিভ ধরা পড়েনি। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, দেশের কোনো স্কুল কলেজ থেকে যাতে করোনা সংক্রমণ না হয় সে বিষয়ে সতর্ক আছে সরকার। তিনি বলেন, করোনার কারণে এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি। দুপুরে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপমহাদেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক ডাক্তার জোহরা বেগম কাজীর উপর এক স্মারকগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। মানিকগঞ্জে এক স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়ে মন্ত্রী জানান, ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এই করোনা টেস্টের আওতায় আনা হয়েছে আর সবার রেজাল্টই নেগেটিভ পাওয়া গেছে। করোনা পরিস্থিতি বিবেচনায় কোনো শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে উপস্থিতির জন্য বাধ্য না করতেও শিক্ষক এবং অভিভাবকদের প্রতি নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে যে কোনো শিক্ষার্থী। কোথাও কোনো ধরনের খবর পাওয়া মাত্র আমরা কিন্তু যেভাবে করে কন্ট্যাক্ট ট্রেসিং করা বা যা কিছু আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি এবং এই পর্যন্ত আল্লাহর রহমতে কোথাও এরকম সংক্রমণ আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা কোথাও এখনো পাইনি। আমরা মানিকগঞ্জের যে তথ্যটি পেয়েছিলাম, তারপরে আপনারা জানেন বোধহয় যে সেখানের সকল সেই শ্রেণীর এবং তার সংস্পর্শে যারা এসেছিল সেই শ্রেণীর সকল শিক্ষার্থীর তাদের টেস্ট করা হয়েছে এবং আল্লাহর রহমত যে তাদের সকলেরই নেগেটিভ। বিদেশগামীদের জন্য বিমানবন্দরে আজই আরটিপিসিআর ল্যাব বসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার থেকে শুরু হবে টেস্ট। বিকেলে ল্যাব স্থাপন কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ১২টি ল্যাবের মাধ্যমে প্রতিদিন ৩৫০০ টেস্ট করা সম্ভব। আগামী সপ্তাহের মধ্যেই ১ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানান মন্ত্রী। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দর থেকে করোনা পরীক্ষা করার পর উড়োজাহাজে ওঠার শর্ত দেয় বাংলাদেশকে। তবে দেশে এমন সুবিধা না থাকায় বিপাকে পড়েন প্রবাসীরা।
ফলে একদিকে তারা বিদেশে চাকরি নিয়ে যেমন থাকেন উদ্বেগে, অন্যদিকে রেমিটেন্স আয়ের সম্ভাবনা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসি ল্যাব স্থাপন কার্যক্রমে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বৃহস্পতিবারের মধ্যেই সম্পন্ন হবে ল্যাব স্থাপন। বলেন, শনিবার থেকেই 12টি ল্যাবের মাধ্যমে বিদেশগামীদের দেয়া যাবে সেবা। প্রতিদিন ৩৫০০ টেস্ট সম্ভব বলে জানান মন্ত্রী। সন্ধ্যার মধ্যে অবকাঠামো শেষ হবে এবং পারলে আজকে থেকে ল্যাব বসানোর কার্যক্রম শুরু করবে এবং আগামী 1-2 দিন তো লাগবে মেশিনগুলো সেট আপ করতে, তারপরে থেকে কাজ শুরু করবে। অনেক কোম্পানি র্যাপিড পিসিআর মেশিন নিয়ে আসছে, হয়তো তারা তাড়াতাড়ি বসায় ফেলবে এবং সেগুলোও কাজ শুরু করে দিতে পারবে। এর আগে রাজধানীর একটি হোটেলে জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং ডিজিটাল M&E সিস্টেমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, 5 থেকে 6 দিনের মধ্যেই বিশেষ ব্যবস্থায় 1 কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাথে চলবে নিয়মিত টিকাদান কার্যক্রমও। আগামী 5-6 দিনের মধ্যেই আমরা একটা বড় আকারের ভ্যাকসিন দেওয়ার আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে প্রায় 1 কোটিরও অধিক লোকরা আমরা কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন আমরা দিয়ে দিব। আর বর্তমান ভ্যাকসিনের কাজ তো চলমান রয়েছে। প্রায় ২৫০০ কোটি মানুষকে 1 ডোজ এবং 1.5 কোটি মানুষকে 2 ডোজ টিকা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ই-অরেঞ্জের ভুক্তভোগী আন্দোলনরত গ্রাহকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এদিকে ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার আরেক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের রিমান্ড নামঞ্জুর করে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে 10 দফা দাবিতে বিক্ষোভ করেন ই-অরেঞ্জের ভুক্তভোগী গ্রাহকরা। ই-অরেঞ্জ ও পুলিশ কর্মকর্তা সোহেলের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের টাকা ফিরিয়ে দেওয়া, প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি ও সকল সরকারি আমলা কর্তা ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ ও এ পর্যন্ত দায়ের করা সকল মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির দাবি জানানো হয় বিক্ষোভে। আমরা পণ্য কিনি, ওই পণ্য কেনার পরে এখন আমরা সেই পণ্য নিয়ে প্রতারিত হচ্ছে, পণ্য পাচ্ছি না। 9.5 লাখ টাকার পণ্য কিনছি, তো আমি এখন খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। সেখান থেকে মৎস্য ভবনের সামনের সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এদিকে ধানমন্ডি থানার প্রতারণার মামলায় একদিনের রিমান্ড শেষে ই-ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে প্রতারণার আরেক মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। এই মামলার যে বাদী, তার থেকে প্রায় 2,20,000 টাকা সেখানে তার থেকে নিয়েছে যে তাকে 2টি বাইক তাকে দিবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও এই গ্রাহককে তার সেই মালামাল দেয়নি। না দেওয়াতে সে বারবার টাকাটা দেওয়া সত্ত্বেও এই মালামাল তাকে না দেওয়াতে বরঞ্চ তাকে উল্টা ভয়ভীতি দেখিয়ে তার অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। এই কারণেই এই মামলাটা এই বাদী করেছে। বিজ্ঞ আদালত ধানমন্ডি থানার যে রিমান্ডের আবেদন ছিল সেটাকে নামঞ্জুর করেছেন এবং বলেছেন যে আগামী 3 কার্য দিবসের ভিতরে যদি ইনভেস্টিগেটিং অফিসার মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, জেল গেটে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই মামলা সংক্রান্ত বিষয়ে। রাসেলের মুক্তি চেয়ে সিএমএম কোর্টের সামনে রাস্তায় বৃহস্পতিবারও বিক্ষোভ করেন ই-ভ্যালির গ্রাহকরা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশঙ্কা করেন সমস্যা দীর্ঘায়িত হলে এই জনগোষ্ঠী চরমপন্থার দিকে ঝুঁকে পড়বে, যা পুরো অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলবে। এদিকে প্রধানমন্ত্রী আরেক সম্মেলনে জানিয়েছেন আগামী বছরের আগস্টের মধ্যে দেশের শতকরা 80% মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে। বুধবার নিউ ইয়র্কে 2টি সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে যোগ দেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য বাংলাদেশের সমস্ত উদ্যোগ ব্যর্থ হওয়ার কথা জানিয়ে হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, সমস্যা দীর্ঘায়িত হলে রোহিঙ্গাদের মধ্যে সৃষ্ট হতাশা তাদের চরমপন্থার দিকে ঠেলে দেবে, যা সমস্ত অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলবে বলেও আন্তর্জাতিক সম্প্রদায়কে সাবধান করেন প্রধানমন্ত্রী। Delaying this crucial problem jeopardizes our collective security. The growing frustration over the lack of
progress in repatriation entices many to get involved in criminal activities, and they are easy prey to extremist ideologies. This could potentially destabilize the entire region. As I repeatedly said, they are Myanmar nationals, and hence they must go back to their homeland, Myanmar, in safety and dignity. We must all, especially the international community, do everything possible to make this happen. এর আগে করোনা ইস্যুতে হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। এতে সভাপতির বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উন্নয়নশীল দেশগুলোকে 100 কোটি ডোজ করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। ভার্চুয়ালি দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় তার সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন। করোনা টিকা উৎপাদনে উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোকে সুযোগ দেওয়ার দাবিও জানান তিনি। For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. আগামী 24 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্র প্রবাসীদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় 65 কোটি টাকা ব্যয়ে 38টি প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রকে ভয় পায় না, জনগণের শক্তি দিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় জানান তিনি। হাসপাতাল যেদিন থেকে হাসপাতালে গেছে এই দিন থেকে বলা শুরু করছে বিদেশে যাইতে দেন, বিদেশে যাইতে দেন, বিদেশে যাইতে দেন। তখন প্লেনও চলে না, রেলগাড়ি চলে না, গাড়ি চলে না, জাহাজ চলে না, ট্রেন চলে না, কিন্তু ওনাদেরকে বিদেশ যাইতে দিতে হবে। আমরা যদি বাংলাদেশে থেকে মানুষকে সুস্থ করতে পারি তাহলে পরে বিদেশ যাওয়ার কি কোনো দরকার আছে? আপনারা বলেন একটু, আপনারা কি চান বিদেশে যাওয়ার দরকার আছে? বলেন না, আপনারা বললে আমি দিব, বলেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাহবুব তালুকদার নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি বলেও মন্তব্য তাঁর। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা পাকিস্তান স্বীকার করলেও বিএনপি নেতারা স্বীকার করেন না। বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশ যখন এগিয়ে যায় বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়, অস্থিতিশীল করতে চায় দেশকে। সাহস থাকলে তারেক রহমানকে দেশে ফিরে আসার পরামর্শ দেন তিনি। নির্বাচনে প্রতিযোগিতা নেই ইসি সচিব মাহবুব তালুকদারের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। নির্বাচনের প্রতিযোগিতার জন্য তো বিএনপি একটা বড় দল, তাদেরও অংশগ্রহণ করা প্রয়োজন ছিল, কিন্তু মাহবুব সাহেব তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি। তিনি নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন, অথচ এই করোনার মধ্যেও স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল নির্বাচন কমিশনের হিসেবেই 69%। কাজে তার এই বক্তব্য অবান্তর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা দেশের অগ্রগতি দেখেও না দেখার ভান করে। রাষ্ট্রের কোথাও ব্যত্যয় হলে তা প্রচারের পাশাপাশি সাফল্যগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশের মানুষ আগের তুলনায় বহুগুণ ভালো আছে। ফখরুল সাহেবরা স্বীকার করুক আর না করুক, ওনারা যে আদর্শে উজ্জীবিত, সেই পাকিস্তানও আমাদের অগ্রগতি দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে আফসোস করে। সব সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন, অথচ ফখরুল সাহেব স্বীকার করেন না।
তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সরকার পতনের এক দফা দাবিতে মাঠে নামার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বরচন্দ্র রায় এসব কথা বলেন। জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার কথা বলেন তিনি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এখন দোষারোপের সময় নয়, সময় ঐক্যের। জনগণের মাঝে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তোলার কথাও বলেন তিনি। সব ক্ষেত্রে দলীয়করণের অভিযোগের পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিরোধী দল দমনে নির্যাতনের অভিযোগও করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। আজকে রাষ্ট্রের এবং সরকারের যত প্রশাসন আছে তাদেরকে এই সরকার নিজেরাও দুর্নীতি করে, তাদেরও বিরাট অংশকে দুর্নীতিবাদ বানিয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে সরকারের প্রশাসনের লোকদেরকে, পুলিশ বাহিনীকে তারা ব্যবহার করার মধ্য দিয়ে তারা একটা স্বর্গরাজ্য ভোগ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সাথে দলটির হাইকমান্ডে বৈঠক চলছে। বিকেল 4টায় রাজধানী গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠক এখনও চলছে। রাজশাহী, বরিশাল, খুলনা বিভাগের 90 জন নির্বাহী কমিটির সদস্য এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠক শেষে ব্রিফিং করে বৈঠকের বিষয়ে জানানো হবে। তবে বৈঠক সূত্রে জানা গেছে, দলের সাংগঠনিক অবস্থা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা হচ্ছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দলটির হাইকমান্ড বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করছেন। মঙ্গলবার থেকে এই ধারাবাহিক বৈঠক চলছে। রাজধানীর হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত হারে কমেনি ডেঙ্গু রোগী। ভুক্তভোগীদের স্বজনরা বলছেন, সিটি কর্পোরেশন ডেঙ্গু নিধনে ব্যর্থ হয়েছে, যে কারণে তাদেরকে হাসপাতালে আসতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এবার ডেঙ্গু আক্রান্তদের খুব তাড়াতাড়ি শারীরিক জটিলতা দেখা দিচ্ছে, শরীরে পানি জমে গিয়ে দ্রুতই অবস্থার অবনতি হচ্ছে। সেপ্টেম্বর মাস শেষের দিকে এ সময় বৃষ্টি কমে আসে, ডেঙ্গু রোগীও কমে আসে হাসপাতালগুলোতে। তবে এবছর এখনও প্রতিদিন কেউ না কেউ ডেঙ্গু নিয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবার শিশু রোগীর সংখ্যা বেশি। স্বজনরা বলছেন, তারা নিজেরা ডেঙ্গু সম্পর্কে সচেতন, নিজেদের বাড়িঘর পরিষ্কারও রেখেছেন। বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, স্কুলে যাওয়ার পর বাচ্চারা ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। রিসেন্টলি কিছুদিন দেখেছি কোনো মশার কোনো দেখিনি আমরা, যে ওষুধ দিতেছে বা প্রোডাকশন দিতেছে, এই ধরনের আমরা কিছু পাইনি। মশার ওষুধ দিতে মানে ধরেন প্রতিদিন তো আসে না, ওরা হয়তো মাসে একবার দেয়। তো মাসে একবার দিয়ে আমি এই রোগ প্রতিরোধ করবো, এটা তো সম্ভব না। এডিস মশা তার একদিনের জন্য জন্মায় না, যে একদিনই দিলাম একদিনই মরে গেলাম। দেশে ছিলাম 2 মাস, 27 তারিখে ঢাকায় আসছি আর কি, স্কুল খুলবো এই কারণে আসছি। আর এর মধ্যে আমার বাসায় তো মশা নাই, একদিন শুধু স্কুলে গেছিল। আমার ভয়টা শুধু ওই জায়গায় যে স্কুল থেকে কি আর হইল নাকি। কাপে কাপে জ্বর আসছে, তারপর ওষুধ খাইছি, মোটামুটি রিকভারি হয়েছিল। এরপরে আস্তে আস্তে আবার বুকে ব্যথা, পেটে ব্যথা। এরপরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে যে ডেঙ্গু পরীক্ষা দিছে, আমরা পরীক্ষা করছি, পরীক্ষা করার পরে পজিটিভ আসছে। চিকিৎসকরা বলছেন, আগের বছরগুলোর থেকে এবার ডেঙ্গু জ্বরের লক্ষণ উপসর্গে বেশ পরিবর্তন এসেছে। এবার খুব দ্রুতই রোগীর অবস্থার অবনতি হচ্ছে। 19 সালে যেটা হয়েছিল সেখানে আমরা খুব শক-চিহ্নের মধ্যে যাচ্ছিল রোগীটা, এবার তাই আছে। এটাতে খেয়াল করতেছি আমরা, জ্বরের সাথে সাথে অনেক রোগী দেখা যাচ্ছে যে ফুসফুস বা পেটে পানি চলে আসতেছে। এই কারণেই সেই রুগীরাও তো, যেটা আপনার তো বলেন যে প্রত্যেকে বা ওখানে নিউমোনিয়াতে রুগীরা আক্রান্ত হচ্ছে, বাচ্চারা ভর্তি হচ্ছে, এইটা কারণ একটা হতে পারে যে সাইমালটেনিয়াসলি যদি পানি চলে আসে, আমাদের ইমিউনিটি ফল করে, তো সেখানে ইনফেকশনটা আসতে পারে। সংশ্লিষ্টরা আশা করছেন, অক্টোবরে বৃষ্টি কমে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও কমে আসবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। চাকরি নামক সোনার হরিণ থেকে বঞ্চিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় 2/3 শিক্ষার্থী। যারা চাকরি পাচ্ছেন তারা বেশিরভাগই ব্যবসায় প্রশাসন বিভাগের কিংবা নিজস্ব উদ্যোগে চাকরি করছেন। গবেষণা সংস্থা BIDS এর সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এ অবস্থায় প্রশ্ন উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান নিয়ে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। 6 বছর আগে গ্র্যাজুয়েশন শেষ করা আমিন উদ্দিন
হন্য হয়ে চাকরি খুঁজলেও এখনো ধরা দেয়নি কাঙ্ক্ষিত চাকরি নামক সোনার হরিণ। একরাশ হতাশা নিয়ে সামান্য টিউশনির টাকা চলে তার সংসার। তার মতো এমন অনিশ্চয়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থী। ফ্যামিলি তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে যে কি অবস্থা, কবে চাকরি টাকরি হবে কিনা আদৌ। গ্রামে গেলে মানুষ জিজ্ঞাসা করে। সব জায়গায় চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি লবিংটা বেশি টানে। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রায়োরিটি বেশি দেয়, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের ওইরকম ভাবে মূল্যায়ন করে না তারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 66% শিক্ষার্থী বেকার। স্নাতক শেষ করে চাকরি পান 21% শিক্ষার্থী। স্ব-উদ্যোগে কাজ করছেন 3% শিক্ষার্থী। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন জরিপের সমন্বয়ক ও BIDS এর গবেষক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানটা মানসম্মত না, এক। আরেকটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তারা তাদের যে সমবাজারে যে দক্ষতার দরকার সেই ধরনের দক্ষতা তো কারিকুলামের মধ্যে আসছে না। প্রত্যাশিত মানে সন্তুষ্ট না হলেও পাঠ্যক্রমে পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কর্মমুখী শিক্ষার উপর জোর দিলেন তিনি। বিপুল সংখ্যক শিক্ষার্থীকে হায়ার এডুকেশনের জন্য এনরোল যদি না করে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরে আরও বেশি কারিগরি ভোকেশনাল অন্যান্য ক্ষেত্রে নেন, তারা কিন্তু ঠিক অনার্স মাস্টার্স বা হায়ার এডুকেশনের দিকে যাচ্ছে না, তারা কতগুলো টেকনিক্যাল দিকে যাচ্ছে। আমাদের ল্যাবগুলোর এক্সপ্যানশন খুব দরকার। আমাদের পাঠ্য বইয়ের ভীষণ অভাব আছে। আমরা 8-10টা ইতিমধ্যে শর্ট কোর্স আইডেন্টিফাই করেছি, যেটা আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 2154টি সরকারি বেসরকারি কলেজে শিক্ষার্থী সংখ্যা প্রায় 29 লাখ। BBS এর পরিসংখ্যান বলছে যেখানে প্রতি বছর 20 লাখের মতো মানুষ কর্মসংস্থানে যুক্ত হচ্ছে, সেখানে 47%ই শিক্ষিত বেকার। কিন্তু সেই হারে বাড়ছে না কর্মসংস্থান। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিশাল সংখ্যক শিক্ষার্থী আছে তাদের শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদে। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কিশোর অপরাধ দমনে 18 বছর পর্যন্ত শিশু বিবেচনার আইনগত বাধ্যবাধকতা নতুন করে ভেবে দেখার সময় এসেছে। অন্যদিকে পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ জানিয়েছেন, কিশোর গ্যাং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ তৈরি করেছে। কিশোর অপরাধ দমনে সামাজিক প্রচারণার জন্য এলিট ফোর্স র্যাব একটি বিজ্ঞাপন নির্মাণ করে। বৃহস্পতিবার সেই বিজ্ঞাপনের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার বিস্তর আলোচনায় অংশ নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এই গ্যাং কালচারের কারণে অনেক কিশোরের জীবন ধ্বংস হয়ে গেছে। বাবা মায়ের অতি আদর এবং প্রশ্রয় এবং সময় না দেওয়া, এটি কিন্তু আসলে বাচ্চাদের মনোজগতে একটা বড় রকমের সংকট তৈরি করে। এই কিশোর গ্যাংয়ের মধ্যে কিশোররা যেরকম থাকে, সাথে সাথে দেখা যায় এটার মধ্যে আরও বড়রাও থাকে। বড়রা থেকে তাদেরকে একটা গ্যাং ফর্ম করে দেয়, এরপরে দেখা যায় বড়দের সাথেও তাদের একটা মতবিরোধ দেখা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিশোর গ্যাং থেকে দূরে রাখতে সন্তানের প্রতি খেয়াল না রাখলে মাদক ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়। 18 বছর বয়সে কিন্তু এরা ইউনিভার্সিটি ছাত্র হয়ে যায়, যারা নাকি রেগুলার পড়াশোনা করে। সেই জায়গাটিতে দেখার বিষয় রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী থেকে আরম্ভ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবাই কাজ করছে। তারপরেও আমি আপনাদের আহ্বান রাখবো, আপনার ছেলে মেয়েদের যদি খেয়াল না রাখে তাহলে আমরা এই বিস্তার রোধ অবশ্যই আমরা করতে পারবো না। কিশোর গ্যাং গত 3-4 বছর ধরে আমাদের আইন শৃঙ্খলা প্রেক্ষাপটে একটি বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। 18 বছরের যিনি মূলত পূর্ণ যুবকের পর্যায়ে পৌঁছে যান, তাকেও কিন্তু এখন শিশু হিসেবে কনসিডার করা হয়। এবং এই কারণে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে এখন একেবারে যেভাবে ইতিপূর্বে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি সেভাবে করা সম্ভব হচ্ছে না। খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর উপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। বগুড়ার শিবগঞ্জের কিশোর বাউল শিল্পী মেহেদি হাসানের ঘরে ঢুকে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় গ্রামের মাতব্বর ও শিক্ষক মেজবাউল ইসলাম সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি 2 আসামি পলাতক। এ ঘটনা শিবগঞ্জ উপজেলার চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার জুড়ি মাছপাড়া গ্রামের কিশোর বাউল শিল্পী মেহেদী হাসান ছোটবেলা থেকেই গানের প্রতি ভীষণ অনুরক্ত। গ্রামের অনেকেই তার গানের ভক্ত। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে সে প্রথম স্থান অধিকার করে বহু পুরস্কার পেয়েছে। জনমে জনমের দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া। মেহেদী একসময় স্কুল ছেড়ে স্থানীয় মাদ্রাসায় ভর্তি হলেও সেখানে তার মন বসেনি। গান পাগল মেহেদী পাশের পাগলাপাড় গ্রামে মতিন বাউলের কাছে বাউল সঙ্গীতের দীক্ষা নিয়ে রীতিমতো শিল্পী হয়ে ওঠেন। শীতল হইব। কিন্তু গ্রামের একটি প্রভাবশালী মহল গত 18 সেপ্টেম্বর রাতে বাউল শিল্পী মেহেদীর শোবার ঘরে ঢুকে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। শোয়ার পরে ওনারা আমাকে হাত ধরে ঝেঁটিয়ে ঘর থেকে তুলায় নিয়ে বাইরে যে আলাপ আলোচনা করতেছে যে তোর সাদা পোশাক পরা যাবে না, তোর গান বাজনা করা যাবে না, তারপরে তুই যেগুলো দরবারে যায় সেগুলো যাওয়া যাবে না, এগুলো কথা বলার পরে আমার মাথার চুল কাটে দেওয়া হয়। ওর বলা খুবই ভালো, গানের জন্য আমরা আরো উৎসাহ দেই যে ওই আরো বড় কিছু হোক। চুল ছোট করে দিতে, পরের দিনে ওর দাদি চুলে আবার নাড়ি করে দিছে, নাড়ি করে দিয়ে ওই চুলগুলো নিয়ে যায় এই যে মিডিয়াতে যায়, এই যে এই ঘটনাগুলো ঘটাইছে। 21 সেপ্টেম্বর মতিন বাউল শিষ্য মেহেদীকে সাথে নিয়ে শিবগঞ্জ থানায় 5 জনকে আসামি করে মামলা করেন। তাই ওর মুখের দিকে তাকে দিকে ওর মাথায় চুল নেই, যখন নাই তখন আমার খুব একটা খারাপ লাগলো। খুব ছোট একটা বাচ্চা, এই তার মধ্যে যে সঙ্গীত প্রতিভা, এত বড় কি অপরাধ করলো যে তার মাথার চুলটা তারা কেটে দিল। পুলিশ শিবগঞ্জের জুড়ি মাছপাড়া গ্রামে রাতেই অভিযান চালিয়ে গ্রামের মাতব্বর ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মেজবাউল ইসলাম, শফিউল ইসলাম খোকন ও তারেক রহমানকে গ্রেফতার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম ক্যামেরার সামনে কথা না বললেও জানান মামলার অন্য 2 আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাসকে 1 বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে তিনি আদালতের অনুমতি ছাড়া জেলার বাইরে যেতে পারবেন না। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। গত 22 মার্চ ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এই মামলায় কয়েক দফায় জামিন আবেদন খারিজের পর ঝুমন দাসের পরিবার হাইকোর্টে জামিন আবেদন করেন। গত 16 মার্চ মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ঝুমন দাস। স্ট্যাটাসে মামুনুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনেন। এতে এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেওয়ায় নোয়াগাঁও গ্রামের বাসিন্দারা 16 মার্চ রাতে ঝুমনকে পুলিশের হাতে তুলে দেন। আমাদের সাবমিশন ছিল যে ঝুমন দাস যে পোস্টটা দিয়েছে সেটা একটা দেশপ্রেমিকের পোস্ট, সেটা দেশদ্রোহীর পোস্টও না এবং সরকার, কোনো নাগরিক, কোনো ধর্মের বিরুদ্ধেও না। তো আসলেই তাই। এবং আজকে ঝুমন দাসের মুক্তির প্রেক্ষাপটে আমরা মনে করি যে মুক্ত চিন্তা, স্বদেশের প্রতি দেশপ্রেম, এটা যাদের আছে তাদের জন্যে এই আইন না। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জেলা কারাগার থেকে 4 আসামিকে নিয়ে মাইক্রোবাসে করে লক্ষ্মীপুর যাচ্ছিলেন তারা। মাইক্রোবাসটি বেগমগঞ্জের কেন্দুরবাগে পৌঁছলে এয়ার সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। দগ্ধ কনস্টেবল রাকেশ ও বেশান্ত সহ আহত 4 জনের চিকিৎসা চলছে নোয়াখালী জেনারেল হাসপাতালে। এদিকে 4 আসামিকে বেগমগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। করোনা ও ডেঙ্গুর মধ্যেই ঝিনাইদহে নিউমোনিয়ার প্রকোপ অব্যাহত রয়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সদর হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 110 শিশু। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ারুল ইসলাম জানান, আবহাওয়ার পরিবর্তনে দিনে গরম, রাতে ঠান্ডায় এই অবস্থা তৈরি হয়েছে। শিশুদের পাশাপাশি বড়রাও এ রোগে আক্রান্ত হচ্ছেন। অভিভাবকদের সচেতনতা এবং শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন। দেখছে বলছে যে খুবই খারাপ, অসুস্থ, ট্রিটমেন্ট করতেছে। এখন করোনা যদি আমার ছেলের হয় দিয়ে যায় তাহলে ভালো হবে। ডবল নিউমোনিয়া, রক্ত ইনফেকশন, ঠান্ডা, কাশি, জ্বর, তারপরে এখন ডাক্তারে বলছে যে নিউমোনিয়া। আজকে 5 দিন।
পটুয়াখালী বরিশাল মহাসড়কে নির্মাণাধীন লেবুখালী পায়রা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। এর মধ্যে ব্রিজের অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করে এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ। প্রধানমন্ত্রী দেশে ফিরলে সেতুর উদ্বোধন হবে এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের তথ্য ছবিতে একটি রিপোর্ট। বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর 2016 সালে লেবুখালী পায়রা সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে মূল সেতুর 99 ভাগ কাজ শেষ হয়েছে। এছাড়া নদীর তীর রক্ষা প্রকল্পের কাজও শেষ পর্যায়ে। বজ্রপাত কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সেতুর কোনো ক্ষতি হলো কিনা সেটি মনিটরিং করারও ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলবাসীর সেই স্বপ্ন পূরণ হবে, পাশাপাশি লেবুখালী ফেরিঘাটে যে ঘন্টার পর ঘন্টা যে যানজট বা যে ভোগান্তি ছিল সেই ভোগান্তির অবসান হবে। সেতুটির কিছু বিশেষত্ব আছে যেটা আমি উল্লেখ করতে চাই, দু একটি বিষয়। সেটি হলো এটি বাংলাদেশের লংগেস্ট স্প্যান বিশিষ্ট সেতু দুইটি স্প্যান 200 মিটার করে। আর আরেকটি জিনিস হলো যেটা বাংলাদেশের প্রথম আমরা ইন্ট্রোডিউস করেছি, ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লঞ্জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন এর নির্মাণ কাজ শেষ করেছে। 1470 মিটার দীর্ঘ এবং 19.76 মিটার প্রস্থের এই ব্রিজটি কেবল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব সেতু এলাকা পরিদর্শন করে এর সবশেষ অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পরেই আমরা একটা উদ্বোধন, যে আনুষ্ঠানিকভাবে একটা উদ্বোধন, এবং মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের পরে থেকে এটা যান চলাচলের ওপেন করে। চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজের পর এটি দেশের দ্বিতীয়তম ব্রিজ, যা এক্সট্রা ডোজ কেবল সিস্টেমে তৈরি করা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। করোনায় আরও 24 মৃত্যু, উপসর্গে মানিকগঞ্জে এক ছাত্রীর প্রাণহানি। স্কুল বন্ধের পরিস্থিতি হয়নি বললেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দরে পরীক্ষা শনিবার থেকে। অরেঞ্জের প্রতারিত গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত। প্রতারণার মামলায় ইভ্যালির রাসেলের রিমান্ড ও জামিন নামঞ্জুর। সমস্যা দীর্ঘায়িত হলে চরমপন্থায় ঝুঁকবে রোহিঙ্গারা, ঝুঁকিপূর্ণ হবে পুরো অঞ্চল বললেন প্রধানমন্ত্রী। 80% মানুষকে টিকার আওতায় আনার আশাবাদ। জনগণ চাইলে খালেদা জিয়াকে বিদেশ যেতে দেয়া হবে বললেন আইনমন্ত্রী। এক দফা দাবিতে মাঠে নামার তাগিদ গয়েশ্বরচন্দ্র রায়ের। চাকরি নামক সোনার হরিণ থেকে বঞ্চিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2/3 শিক্ষার্থী। BIDS জরিপের তথ্য, প্রশ্ন উঠেছে পড়ালেখার মান নিয়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।